This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিরোধী দলের নেতারা প্রায় কটাক্ষ করে বলেন তাদের আটকাতে পুলিশ যত না তৎপর ততটা যদি দুর্নীতি রুখতে তৎপর হতো তাহলে রাজ্যের মঙ্গল হতো। কিন্তু হায়, গুরুদেবের বাংলায় দুর্নীতির গরুমারা বিদ্যে যে কে কাকে শেখালো তা এখন গবেষণার বিষয়। তার রেশেই চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা নির্দেশিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ধাক্কার পর ধাক্কা। ওবিসি মামলার পরে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির ভাতা মামলাতেও ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আপাতত এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা নয়, রাজ্য সরকারের ভাতা নির্দেশিকায় ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। চাকরির পর ভাতাও হারিয়ে কর্মীরা বলছেন চালে ডালে মিশে যেতেই সব শেষ। বারবার অনুরোধ করেছিলাম ভাতাটা যদি দেন শুধুমাত্র যোগ্যদের জন্যই ঘোষণা করুন। এই টাকা হলো জনগণের টাকা। যতবারই আপনারা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিতে চাইবেন ততবারই সমস্ত কিছুই আটকে যাবে। নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষকদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে গত 14ই মে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 20,000 টাকা করে মাসিক ভাতা ঘোষণা করেন তিনি। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 2025 পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সংক্রান্ত নির্দেশিকাতেই এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। 19 পাতার রায়ে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজ্যের এই উদ্যোগ সর্বোচ্চ আদালতের রায়কে অতিক্রম করে যেতে চলেছে। অপছন্দ হলেও সুপ্রিম কোর্টের রায় সকলকে মানতে হবে। বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের বিশ্বাস কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই প্রকল্পে কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি রাজ্য সরকার। কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না। কিন্তু এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি গিয়েছিল তারা টাকা পাবেন। তাই আদালত রাজ্য সরকারকে এমন প্রকল্প চালানোর অনুমতি দেবে না, যা আসলে দুর্নীতি প্রতারণামূলক কাজকে সমর্থনের জন্যই করা হয়েছে। আমরা বলছি দিতে হলে 31 লক্ষকে দাও, যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি 31 লক্ষকে ভাতা দাও। যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ পেল, মাইনে পেল, সেই মাইনে ফেরত দিতে হবে, তাদের সিবিআইয়ের কাস্টডিতে যেতে হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা তো চলতে পারে না। সম্প্রতি রাজ্যের তৈরি ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা নির্দেশিকাতেও আপাতত স্থগিতাদেশ। যে দুটি ইস্যুকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন হলে ব্রাত্য বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না। কোর্ট কন্টেম্প্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন, ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন, এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। চাকরিহারা শিক্ষকরা ভাতা পাচ্ছেন, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা আপাতত ভাতা পাবেন না। কিন্তু যা হলো সবটাই যে দুর্নীতির জন্য তা ফের স্পষ্ট করে দিল আদালত। শ্রাবন্তী সাহা ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। ছোট গল্প কাকে বলে বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন শেষ হয়েও হইল না শেষ। রবি ঠাকুরের বাংলায় 100 দিনের কাজ যেন বিরাট এক উপন্যাস। শুরু হয় কিন্তু গরিব ঘর অব্দি পৌঁছয় না। আদালতের নির্দেশে রাজ্যে নতুন করে 100 দিনের কাজ শুরু হতে চলেছে, কিন্তু দুর্নীতি ও কাটমানির জালে জড়ানো ভুক্তভোগী পুরো গরিবের প্রশ্ন, টাকাটা আমরাই পাবো তো? আমি 500 টাকা করে পেতাম, বাকি টাকা পেতাম না।
100 দিনের কাজের প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যে 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, যার ফলে কাজের আশায় রাজ্যের বহু শ্রমিককে পরিযায়ী হতে হয়েছে। বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা পেতে হয়েছে, এমনকি বাংলাদেশে পুশব্যাকও করা হয় তাঁদের। এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশ খানিকটা স্বস্তি দিয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অনেককেই। 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজের প্রকল্প। নতুন করে কাজ পাওয়ার আশায় জব কার্ড হাতে হাজির হচ্ছেন সংশ্লিষ্ট পঞ্চায়েত দপ্তরে। বিভিন্ন জায়গায় কাজে যেতে হচ্ছে, ঠিকমতো কাজ বাজ মিলছে না। এই পরিস্থিতির জন্য বাইরে কাজে গেলে সেখানে কাজ ঠিকমতো হচ্ছে না। 100 দিনের কাজটা আমাদের যেমন ফিক্সড ছিল সেটা যেমন ভালো ছিল, বলে ভালো করবো কাজ, বন্ধ ছিল বলে বাইরে গেছিলাম কাজে, কাজ হচ্ছে না বলে বাইরে যেতে হচ্ছে। সেই আশার মাঝেই শ্রমিকদের ফের তাড়া করে বেড়াচ্ছে দুর্নীতি, কাটমানির আশঙ্কা। 100 দিনের কাজে ধরুন অন্য লোক আধার জব কার্ড আছে, যে কাজ করে না সেও টাকা পেয়ে যাচ্ছে, যে কাজ করছে সে সম্পূর্ণ টাকা পাচ্ছে না। মালদার একাধিক শ্রমিকের অভিযোগ 6000 টাকা করে পাওয়ার কথা, সেখানে মাত্র 500 টাকা পেতেন তারা। বাকি 5500 টাকায় কাটমানি হিসেবে পকেটস্থ করেছেন তৃণমূল নেতা, পঞ্চায়েত প্রধান, সদস্যরা। আমি 500 টাকা করে পেতাম, বাকি টাকা পেতাম না। 6000 টাকার মধ্যে 500 টাকা পেতাম, 5,500 পেতাম না। ওই টাকা কে নিত? তারা নিত। ফলে নতুন করে 100 দিনের কাজ শুরু হলেও আবার সেই ভয়ঙ্কর কাটমানির অত্যাচার শুরু হয়ে যাবে না তো? এই মানে এই রাজ্য সরকার এবং তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, মানুষের টাকা ছিনিয়ে নিয়েছে, সাধারণ মানুষের টাকা চুরি করেছে। তৃণমূল অবশ্য বলছে এসব নাকি বিক্ষিপ্ত কিছু ঘটনা। এই দুর্নীতি করার কথা বলে 4টা বছর পশ্চিমবঙ্গের মানুষকে মানে অসুবিধার সম্মুখীন করে দিল। এত টিম দিল্লি থেকে এলো, কোনো টিম কিন্তু প্রমাণ করতে পারলো না যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। 2006 সালে গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প আইন আসার পর থেকে ধীরে ধীরে এই প্রকল্পের কাজই এ রাজ্যের গ্রামীণ অর্থনীতির অন্যতম মেরুদণ্ড হয়ে ওঠে। কিন্তু লাগাতার দুর্নীতির অভিযোগ ওঠায় সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। প্রকল্প চালুর নির্দেশ হতেই সে নির্দেশ কার জয় তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু। রাজনৈতিক জয় নিয়ে নেতাদের আকচাকচি চলুক, 100 দিনের কাজে শ্রমিকদের পেটের আগুন জয় করতে আপাতত দুর্নীতি বন্ধ করে শুরু হোক 100 দিনের কাজ। হীরক মুখোপাধ্যায় ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা। বিমানবন্দরের আশপাশে 9 তলার ওপর বহুতল নির্মাণে ছাড়পত্র নয়। মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাকে নির্দেশ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। আর এদিকে বিমান ওঠানামার রাস্তায় কোনো রকম বাধা না থাকলে তার জন্য স্থানীয় পুরসভার সঙ্গে বৈঠক। একগুচ্ছ নির্দেশিকা বিমানবন্দর কর্তৃপক্ষের। আর এই নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ডিজিসিএ। আহমেদাবাদের বিমান বিপর্যয়ের পর আরও সাবধানী রাজ্য সরকার। এবার বহুতল নির্মাণে নয়া নির্দেশিকা জারি রাজ্যের পুরমন্ত্রীর। বিমানবন্দরের আশপাশের বহুতল নির্মাণে কড়াকড়ি। 9 তলার ওপর বাড়ি নির্মাণে ছাড়পত্র দেওয়া হবে না। মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম পুরসভাকে নির্দেশ। একই সঙ্গে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে নির্দেশ মেয়রের। 20 কিলোমিটারের মধ্যে সেখানে কোনো হাই রাইজ বাড়ি, কোন ডিজি বিল্ডিংকে বলে দিয়েছি যে কোনো হাই রাইজ স্যাংশন এখন না দিতে, কোনো হাই রাইজ। বড় হাই রাইজের ক্ষেত্রে অনেক সময় মিউনিসিপ্যালিটি দেয় না, সেগুলো পাঠিয়ে দেয় কেএমডিএকে, কেএমডিকেও বলা আছে। দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রে খবর, সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষের এই ভাবনা চিন্তার কথা জানানো হয় জনপ্রতিনিধিদের। বিমান ওঠানামার রাস্তা অর্থাৎ ফানেল জোনের জন্য নয়া নির্দেশিকা। বিটি কলেজ মোড় থেকে সুকান্তনগর মোড় পর্যন্ত ফানেল জোন। ফানেল জোনে উঁচু গাছ থাকলে কেটে ফেলার নির্দেশ। উঁচু বাতিস্তম্ভের উচ্চতা কমাতে হবে। বিমানবন্দরের আশপাশে খোলা মুখ ভ্যাট রাখা যাবে না। Monitoring the things, and we have sensitized the all municipality corporators and
councillors of the concerned municipality, they are taking action. Within airport, we are also making the speed disposal of garbages. এয়ারপোর্ট অথরিটি তো চিঠি দিয়েছে সমস্ত ইএলবি কে লেসার লাইট এবং কোথায় কোথায় যে গাছ ওই ফানেল জোনের মধ্যে যদি পড়ে থাকে আমরা সেগুলো সবটাই রিমুভ করে দিয়েছি। মধ্যমগ্রাম পুর কর্তৃপক্ষের দাবি বিমানবন্দরের আশপাশে কোনো বাড়ি ভাঙার নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি। বাড়ি ভাঙা হলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। 5 তলা বাড়ি যদি হয় তারও নো অবজেকশন দিয়েছে। এখন যেমন 3 তলা বলেছে, এখন যদি ওনারা বলে ভেঙে দিতে বা সরিয়ে দিতে, তাহলে যারা পারমিশন দিয়েছে তারা তো পারমিশন নিয়ে করেছে, তো তারা পারমিশন নিয়ে তো তার ন্যাচারালি তারা ড্যামেজ চাইবে। বিমানবন্দরের সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে। রাজীব সরকার নামে এক ব্যক্তি আরটিআই করে জানতে চান বিমানবন্দরের 6 কিলোমিটারের মধ্যে উঁচু নির্মাণ কিভাবে সম্ভব। বিমানবন্দর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কনস্ট্রাকশন করতে গেলে এয়ারপোর্ট অথরিটির অনুমতি দরকার 1995 সাল থেকে, সেটা খাতায় কলমে আইনে রয়েছে। তাহলে এতদিন এয়ারপোর্ট অথরিটি কি করছিল? এয়ারপোর্ট অথরিটি যখন টাকা নিচ্ছে, একটা কোনো বিল্ডিংয়ে পারমিশন দিতে গেলে প্রায় 2 লাখ টাকার মতো দিতে হয়। এয়ারপোর্ট অথরিটির কোন অফিসার গিয়ে নিজেরা তদন্ত করে দেখেছেন কোনোদিন যে সেই বিল্ডিংগুলো তাদের নিয়ম মানছে কিনা? আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর বিমান যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের সমস্ত বিমানবন্দরের চারপাশে বিভিন্ন অবস্ট্যাকল বা বাধা সরানোর ক্ষেত্রে নতুন একটা ড্রাফট রুল তৈরি করেছে দেশের বিমান মন্ত্রক। 18 জুন এয়ারক্রাফট ডেমোলিশন অ্যান্ড অবস্ট্রাকশন রুল 2025 নামে প্রস্তাবিত এই রুল প্রকাশ্যে এনে কেন্দ্রীয় সরকার জানিয়েছে গেজেট নোটিফিকেশন হলে তবেই চালু হবে নতুন এই আইন। বিমানবন্দরের চারপাশে গজিয়ে ওঠা বাধা বা অবস্ট্যাকল সরানোর ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়ার জন্যই নতুন এই ড্রাফট রুল বলে সূত্রের দাবি। দীপঙ্কর দাস, রঞ্জিত ধর, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।